গল্পের শুরুতেই আমরা বস্তির ধারে রাস্তায় কিছু ছেলেদের খেলতে দেখি। তাদের বলটি পাশে থাকা নালাতে পড়ে যায়, তাই তারা নালার কাছে গিয়ে বলটিতে পাথর মারতে থাকে এবং একটি লাঠিতে করে বলটি টেনে আনার চেষ্টা করে। আর তখনই আমরা দেখি ওই নালার ভেতর থেকে একটি লাশ বেরিয়ে আসে। এরপর সেখানে পুলিশ আসে এবং বাচ্চাদের এই লাশের ব্যাপারে জিজ্ঞাসা করে। বাচ্চারা যা দেখেছে ডিটেলস বলে দেয়। পুলিশ ডেড বডিটি দেখে অনুমান করে এটা 24-25 বছর বয়সী একটি মেয়ের মৃতদেহ, যেটা মাথাটি কাটা অবস্থায় ছিল। এরপরে সিন চেঞ্জ হয়। আমরা অপর্ণা নামের একটি মেয়েকে দেখি, যাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। দেখাশোনা কথাবার্তার পর ছেলের বাড়ি অপর্ণাকে পছন্দ করে। এরপর অপর্ণা এবং অর্ককে কথা বলার জন্য সময় দেওয়া হয়। কিছুক্ষণ কথা বলার পর অর্ক জানায় সে প্রথমে ব্যাঙ্গালোরে ছিল, কিন্তু সেখানে তার লাইফ বোরিং হয়ে গেছিল, তাই সে আবার এখানে চলে এসেছে এবং এখানেই সেটেল হতে চায়। কিছুক্ষণ কথা বলার পর দুজন দুজনকে পছন্দ করে এবং তারা বিয়েতে রাজি হয়ে যায়। এরপর অর্ক মা ও অপর্ণার হাতে চুড়ি পরিয়ে এই বিয়েটা ফাইনাল করে দেয় এবং জানায় আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে এবং আমরা 15 দিনের মধ্যেই বিয়ের সমস্ত কিছু কমপ্লিট করতে চাই। এবং আরও জানায় যে এই বিয়েতে আমাদের কোনো আত্মীয় পরিজন আসবে না, কারণ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা আপনাদের আত্মীয়দের ডাকতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সেদিন রাত্রে অপর্ণার মা এবং বাবা এই বিয়ের ব্যাপারে ডিসকাশন করতে লাগে। অপর্ণার বাবা জানায় অর্কর ফ্যামিলিকে তার ঠিক ভালো লাগেনি, কিন্তু অপর্ণার মা বলে ছেলে ভালো ফ্যামিলির ছেলে, সে খুব ভালো ছেলে, ভালো জব করে, তাদের আর্থিক অবস্থা ভালো, অপর্ণার জন্য এর থেকে ভালো ছেলে আমরা পাবো না। এইসব বুঝিয়ে অপর্ণার মা তার বাবাকে রাজি করিয়ে দেয়। অন্যদিকে অর্কর বাড়িতে তার মা, বাবা, তার বোন মল্লিকা এবং তার জামাইবাবু দিলীপ থাকে। এখানে আমরা আরেকটা রহস্য জানতে পারি। অপর্ণার এক বন্ধু অঞ্জনা কিছুদিন থেকে মিসিং ছিল। সে ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য অপর্ণা একদিন থানা যায়। পুলিশ জানায় অঞ্জনা নয়ডাতে চাকরি করত, কিন্তু ইনভেস্টিগেশনে তারা জানতে পারে 6 মাস আগে সে চাকরি ছেড়ে দেয় এবং তারপর থেকে তার কোনো খোঁজ কেউ জানে না। কিন্তু অঞ্জনা মিসিং হওয়ার আগে তার বিয়ে ঠিক হয়েছিল। আসলে অঞ্জনার মা বাবা এই পৃথিবীতে নেই, তাই অঞ্জনা নয়ডাতেই জব করত এবং সেখানেই থাকতো। এবারে সেই দিনটা চলে আসে যেখানে অর্ক এবং অপর্ণার বিয়ে শুরু হয়ে যায়। এখানে তাদের কথা মতো অর্কর পরিবারের কোনো আত্মীয় পরিজনকে দেখতে পাওয়া যায় না। তার ফলে অপর্ণার বাড়ির আত্মীয়রা অর্কর মা বাবাকে জিজ্ঞাসা করতে থাকে তাদের আত্মীয়ের ব্যাপারে। সেখানে কিছু আত্মীয় মল্লিকাকেও জিজ্ঞাসা করে। মল্লিকা কোনো রকমের যুক্তি দিয়ে কথাটি এড়িয়ে যায়। এই অনুষ্ঠানের সময় মল্লিকার শাড়িতে লাল রঙের জুস পড়ে যায়, যা দেখে মল্লিকা রক্ত রক্ত করে চিৎকার করতে থাকে। মল্লিকার এই আচরণ দেখে অপর্ণার আত্মীয়রা খুব অবাক হয়ে যায়। তখনই এই বিষয়টা আর না বাড়িয়ে মল্লিকার হাজবেন্ড দিলীপ তাকে নিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে অপর্ণার বাবা অর্কর বাবাকে মল্লিকার এই ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করে। অর্কর বাবা জানায় তার মেয়ে মল্লিকা মানসিক স্থিতি স্বাভাবিক নয়। সে যখনই লাল রং দেখে তখন সে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায় এবং ডাক্তারের কাছেও এই ট্রিটমেন্ট চলছে। ডক্টর জানিয়েছে বেশ কয়েকদিন লাগবে এটা ঠিক হতে। তখনই অপর্ণার মা অর্কর বাবার কাছে এসে পুতুলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ মল্লিকা বারবার পুতুল পুতুল করে চিৎকার করছিল। সে জিজ্ঞাসা করে এই পুতুলটা কে। অর্কর বাবা জানায় মল্লিকা যখন ছোট ছিল তখন তার একটা প্রিয় ডল ছিল, যেটাকে সে পুতুল বলে ডাকতো, কিন্তু হঠাৎ একদিন সে পুতুলটাকে হারিয়ে ফেলে। তারপর থেকে মল্লিকা যখনই মানসিক স্মৃতি হারায় তখনই তার ওই প্রিয় পুতুলটিকে মনে করে চিৎকার করে। অন্যদিকে দিলীপ মল্লিকাকে কিছু মেডিসিন দিয়ে শান্ত করে দেয়। বিয়ের পর অপর্ণা তার শ্বশুর বাড়ি মানে অর্কর বাড়ি পৌঁছায়, কিন্তু বাড়িটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ বাড়িটি দেখে মনে হচ্ছিল না সেখানে কোনো বিয়ের মহল রয়েছে। এখানে কোনো নতুন বিয়ের কোনো সাজসজ্জা, কোনো লাইটিং কিছুই ছিল না। এমনকি নতুন বউ আসার পর যে সমস্ত নিয়মকানুন পালন হয় সেগুলো এখানে হয়নি। তার ফলে অপর্ণা খুব অবাক হয়ে যায় এবং আপসেট হয়। অন্যদিকে অর্কর প্রতিবেশীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। তারা বলে, আরে ভাই, এদের ফ্যামিলিটা আজীব, কারোর সঙ্গেই কথা বলে না, না বাড়ি থেকে বেরোয়, না কারোর বাড়ি যায়, না এদের বাড়ি কেউ আসে। তখনই অন্য ব্যক্তি বলে, আরে এদের বাড়িতে লোক যাওয়া তো দূরের কথা, কোনো কাজের মেয়েকেও এরা ঢুকতে দেয় না। আর এই সমস্ত দেখে শুনে আমরা বুঝতে পারি যে অর্কর ফ্যামিলি একদমই সামাজিক নয়। অন্যদিকে থানা থেকে পুলিশ অপর্ণাকে ফোন করে জানায় তোমার ফ্রেন্ড অঞ্জনার মৃত্যু হয়ে গেছে, খুব খারাপ অবস্থায় তার ডেড বডি উদ্ধার হয়েছে। এটা শুনে অপর্ণা খুব আপসেট হয়ে যায়। সে ভাবতে থাকে অঞ্জনাকে কে মারলো, কেন মারলো, কার সঙ্গে তার শত্রুতা ছিল। এইসব ভেবে সে খুব ডিপ্রেসড হয়। এর পরের সিনে দেখানো হয় রাত্রেবেলায় অপর্ণা একটি দরজা দেখতে পায় যেটি বন্ধ ছিল, কিন্তু তার ভেতর থেকে লাইটের ছটা আসছিল। আর এটা সেই রুম যেখানে অপর্ণার শাশুড়ি তাকে যেতে মানা করেছিল। তখনই
অর্ক সেখানে চলে আসে। অপর্ণা বলে নিশ্চয়ই এই রুমের ভেতরে কেউ আছে, কারণ কিছুক্ষণ আগে এখানে লাইট জ্বলছিল কিন্তু এখন আবার লাইট বন্ধ হয়ে গেছে। অর্ক কোনো রকমের তার এই কথাবার্তাকে এড়িয়ে তাকে অন্য কথায় বিজি করে দেয় এবং অর্ক অপর্ণার কাছে যায়। তখনই রুমের ভেতর দিলীপ আসে, বলে তোমাদের মিলনের জন্য আজকের রাতটা শুভ নয়, এবং বলে অপর্ণা তুমি তোমার শাশুড়ির সাথে আজ শুয়ে পড়ো। অর্ক ড্রেস চেঞ্জ করার জন্য যখনই আলমারি খোলে তখন আলমারির ভেতরে একটি সাপ দেখতে পায়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু অপর্ণা ভয় পায় না, সে একটি কাপড় নিয়ে সাপটার উপরে ঢেকে দেয় এবং সেটাকে ধরে একটা ডাস্টবিনে বন্ধ করে দেয়। এটা দেখে অর্ক আরও ভয় পেয়ে চিৎকার করে দেয়, তার ফলে সবাই সেখানে চলে আসে। তখনই দিলীপ ওই ডাস্টবিনটা ধরে বাইরে নিয়ে যায়। এইসব দেখে অর্কর মা বলে জানি না আমাদের পরিবারে কি অভিশাপ লেগে গেছে, কেন বারবার সমস্যা আসছে। কারণ অর্ক যখন নয়ডাতে কাজ করতো তখনও তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। নয়ডার নাম শুনে অপর্ণা তো শকড হয়ে যায়, কারণ অর্ক তাকে বলেছিল সে ব্যাঙ্গালোরে কাজ করত, আর এদিকে তার মা বলছে সে নয়ডাতে কাজ করত। তখনই অর্কর মা বলে বেটা আজকে অমাবস্যার রাত, তোমাদের মিলনের জন্য আজকে শুভ দিন নয়, আমি কালকে তোমাদের গুরুদেবের সঙ্গে কথা বলবো, একটা ভালো দিন বের করব। এটা শুনে অর্ক রুম থেকে চলে যায়। তখনই অর্কর মা অপর্ণাকে জানায় যে তাদের পরিবারের একটা তান্ত্রিক বাবা আছে যার কাছে অসীম ক্ষমতা আছে, আর আমরা সবাই কালকে তার কাছে যাব। এর পরের দিনের সকালে তারা পুরো পরিবার তান্ত্রিক বাবার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে অপর্ণা অবাক হয়ে যায়, কারণ এরা সবাই যে বাবার সাথে দেখা করতে এসছে সেটা কোনো আশ্রম নয়, বরঞ্চ একটা শ্মশান। কারণ এই সাধু বাবা শ্মশানেই থাকে, সে একজন অঘোরী সাধু। সেখানে বাবার আশীর্বাদ নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে অপর্ণা তার মা বাবাকে দেখে খুব খুশি হয়ে যায়। আমরা জানতে পারি অর্ক অপর্ণার মা বাবাকেই এখানে ডেকে এনেছিল, যা দেখে অপর্ণার খুব ভালো লাগে। অপর্ণার বাবা তাকে কিছু গিফট দেয়, যেটা অপর্ণা একটা ডয়ারে রাখতে যায়। তখনই ডয়ারের ভেতরে অপর্ণা একটি চিঠি দেখতে পায়। সেই চিঠিটাতে সুপ্রজিৎ ব্যানার্জির নাম দেখতে পায়। এই নামটা দেখে অপর্ণা খুব অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগেই তার ফ্রেন্ড অঞ্জনার যায় মার্ডার হয়ে গেছে, তার বিয়েও ফিক্সড হয়েছিল কোনো সুপ্রজিৎ ব্যানার্জি নামের লোকের সঙ্গে। পরের দিন সকালে অপর্ণা তার শাশুড়িকে বলে তার কিছু দরকার আছে, তাই সে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চায়। আমরা দেখি অপর্ণা তার বাবার বাড়ি না গিয়ে সোজা থানায় চলে যায়, যেখানে পুলিশ জানায় যে তারা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে তার ফ্রেন্ড অঞ্জনাকে যে মার্ডার করা হয়েছে সেভাবেই আরও বেশ কয়েকটা মেয়েকে মার্ডার করা হয়েছে। আর আশ্চর্যের ব্যাপার হলো সব মেয়েগুলির নামই এ দিয়ে শুরু। আর এর সঙ্গে আমরা সুপ্রজিৎ ব্যানার্জির ব্যাপারেও ইনভেস্টিগেশন করছি, কিন্তু বিশেষ কিছু খুঁজে পাই। যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আপনাকে জানিয়ে দেব। থানা থেকে বেরিয়ে অপর্ণা একটি অ্যাড্রেসের দিকে যায়, যেটাতে সুপ্রজিৎ ব্যানার্জির লেটার এসে পেয়েছিল, কিন্তু অপর্ণা সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। তাই সে ভাবে অ্যাড্রেসটাই হয়তো ভুল। অপর্ণা তার শ্বশুর বাড়ি ফিরে এসে দেখে মল্লিকা রহস্যময় রুমটার সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। অপর্ণা মল্লিকাকে জিজ্ঞাসা করে তোমার সামনে তো কেউ নেই, তাহলে তুমি কার সঙ্গে কথা বলছো? মল্লিকা বলে সে পুতুলের সঙ্গে কথা বলছে। এরপর অপর্ণা ধীরে ধীরে ওই রুমের ভেতরে যায়। রুমের ভেতরের দেওয়ালে একটি মেয়ের ফটো ছিল এবং মায়ের ফটোটিতে একটি মালা পরানো ছিল। রুমের দরজাটি খোলা দেখে অপর্ণার শাশুড়ি রুমের ভেতরে আসে এবং অপর্ণাকে বকতে লাগে, কারণ সে মানা করেছিল রুমের ভেতরে আসতে। তখনই অর্ক সেখানে চলে আসে এবং সে তার মাকে বোঝাতে লাগে। অপর্ণা অর্ককে পুতুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে অর্ক বলে পুতুল তার ছোট বোন ছিল। কয়েক বছর আগে সে একটি ছেলেকে ভালোবেসে ফেলেছিল এবং তাদেরকে না জানিয়ে ছেলেটির সঙ্গে পালিয়ে যায় এবং পরে তারা জানতে পারে যে সে মারা গেছে। তারপর থেকেই তাদের পরিবারের অভিশাপ লেগে গেছে। যখনই দেখা যায় কিছু না কিছু অঘটন ঘটতে থাকে তাদের সঙ্গে। এরপর দিলীপ জামাইবাবু আমাদের ওই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায়। তারপর থেকে আমরা একটু নিশ্চিন্তে আছি। পরের দিন অপর্ণা আবার থানায় যায়। ইন্সপেক্টর জানায় যে 5টি মেয়ে মারা গেছে, তাদের সবার হাতে একটি করে তাবিজ বাঁধা ছিল। এটা শুনে অপর্ণা খুব অবাক হয়ে যায়, কারণ তার নিজের হাতেও একটি তাবিজ বাঁধা আছে, যেটা তার শাশুড়ি তাকে বেঁধে দিয়েছে। আর অপর্ণা যখনই শ্বশুর বাড়ি ফিরে আসে তখনই সবাইকে সন্দেহর চোখে দেখতে লাগে, আর সে কাউকেই বিশ্বাস করতে পারে না। সেদিন রাত্রে অর্কর মায়ের শরীর প্রচণ্ড খারাপ হওয়ায় তাকে নিয়ে হসপিটাল যায়। হসপিটালে নার্স একটি ফর্ম ফিল করতে দেয়, কিন্তু অর্কর মানসিক স্থিতি ঠিক না থাকায় অর্ক অপর্ণাকে ফর্মটি ফিল করতে বলে। অপর্ণা ফর্মটি ফিল করার পর নামের জায়গায় অর্কর নামে সুপ্রজিৎ লিখে দেয়। নার্স যখনই সুপ্রজিৎ বলে ডাকে তখনই অর্ক রেসপন্স দেয়, আর এটা দেখে অপর্ণার সন্দেহ আরও গভীর হয়ে যায়। অন্যদিকে অর্ক রেগে গিয়ে অপর্ণাকে বলে তুমি আমার নামের জায়গায়
জায়গায় সুপ্রজিৎ কেন লিখেছো? অপর্ণা কোনো রকমে কথাটা বাহানা দিয়ে এড়িয়ে যায়, কিন্তু মনে মনে তার সন্দেহর বীজ প্রবল হতে থাকে। এরপর অপর্ণা তার বাবার বাড়ি যাওয়ার জন্য বেরোয়, কিন্তু রাস্তাতে ওই সাপের কথা মনে পড়ে। তাই সে এলাকায় একটি সাপুরের কাছে যায়, কিছু পয়সা দিয়ে তার কাছ থেকে ইনফরমেশন পায়। সে বলে সে কিছুদিন আগে দিলীপ নামের একটি ব্যক্তিকে একটি সাপ দিয়েছে। এটা শুনে অপর্ণা তার বাবার বাড়ি না গিয়ে পুনরায় শ্বশুর বাড়ি চলে আসে। সে দেখে মল্লিকা বাড়িতে একাই ছিল। শুরু থেকেই মল্লিকার হেলথ নিয়ে তার একটা সন্দেহ ছিল, তাই সে মল্লিকার মেডিকেল রিপোর্ট চেক করতে লাগে। সে জানতে পারে যে ওষুধগুলো ডাক্তার প্রেসক্রাইব করেছে মল্লিকা সেগুলো খায় না, বরং তাকে অন্য ওষুধ খাওয়ানো হয়। অপর্ণা মল্লিকাকে কথা জানায় যে দিলীপ তাকে ধোঁকা দিচ্ছে, তাকে ভুল ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু মল্লিকা বলে এই ওষুধগুলো খাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। এরপর মল্লিকা এই বাড়িতে যা ঘটছে সব কিছু অপর্ণাকে বলতে লাগে। সে জানায় কয়েক বছর আগে পুতুল চন্দন নামে একটি ছেলেকে ভালোবাসতো, এবং যখন বাড়িতে কেউ ছিল না তখন সে চন্দনকে বাড়িতে ডাকে, কিন্তু দিলীপ তাদেরকে একসঙ্গে দেখে নেয় এবং বাড়ির সবাইকে ফোন করে তাদের দুজনের ব্যাপারে জানিয়ে ডেকে নেয়। সবাই বাড়িতে আসার পর তারা চন্দনকে মারতে থাকে। সেই মারের ফলে অর্কর হাতে চন্দনের মৃত্যু হয়। এসব দেখে পুতুল নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। দিলীপও তার পেছন পেছন যায়। খানিকক্ষণ পরে দিলীপ এসে জানায় পুতুল মারা গেছে। মল্লিকা জানায় পুতুল ও চন্দনের মৃত্যুর পর থেকেই তাদের বাড়িতে অভিশাপ লেগে গেছে, আর এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দিলীপ অঘরী বাবার কাছে সবাইকে নিয়ে যায়। পুরো পরিবার বাবাকে সমস্ত ঘটনা জানানোর পর অঘরী বাবা জানায় যে তাদের পরিবার অনেক বড় পাপ করেছে, তাদের পরিবারে অভিশাপ লেগেছে, আর এই অভিশাপ থেকে যদি তারা মুক্ত হতে চায় তাহলে 6টা মেয়েকে বলি দিতে হবে, এবং ওই 6টা মেয়ের নাম এ দিয়ে শুরু হওয়া দরকার। এসব শুনে অর্কর বাবা এসব করতে মানা করে দেয়। তখন তান্ত্রিক বাবা জানায় যদি আমার কথা তোরা না শুনিস তাহলে এক এক করে রক্তবমি করে মারা যাবি। তার বেশ কয়েকদিন পর অর্কর বাবা বাড়িতে রক্তবমি করতে থাকে, যা দেখে বাড়ির সবাই বুঝতে পারে যে সাধু বাবা সত্যি কথা বলছিল। তারা 5টা মেয়ের বলি দিয়ে দেয় এরপর, এবং 6 নম্বর ও লাস্ট তোমাকে বলি দেওয়া হবে। এটা শুনে অপর্ণার শরীর তো হিমশীতল হয়ে যায়। এরপর আস্তে আস্তে সে সমস্ত প্রমাণ জোগাড় করে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে অর্ক তার পুরো পরিবার চলে আসে এবং অপর্ণাকে ধরে একটা রুমের ভেতরে বেঁধে দেয়, এবং রাত্রেবেলায় দিলীপ অপর্ণার কাছে আসে এবং একটা রহস্যের উন্মোচন করে। আমরা জানতে পারি আসলে দিলীপ নিজেই পুতুলকে ভালোবাসত, কিন্তু পুতুল চন্দনকে ভালোবেসে ফেলেছিল। সেই জন্য দিলীপ চন্দনকে অর্কর হাতে মারা করায়। এরপর দিলীপ পুতুলের পেছন পেছন গিয়ে তাকে প্রপোজ করে। সে জানায় সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু পুতুল তাকে রিজেক্ট করে পুকুরে ঝাঁপ দিয়ে দেয়। এরপর দিলীপ জানায় এই পুরো পরিবার আমাকে কাজের লোকের মতো ব্যবহার করত, সেই জন্য আমি ঠিক করে রেখেছিলাম যে সবাইকে শায়েস্তা করব। এরপর আমি এক অঘরীর সঙ্গে মিলিত হয়ে একটা প্ল্যান সেট করি যে পরিবারের ওপরে একটি অভিশাপ আছে এবং অর্কর হাত দিয়ে 5টা মেয়েকে বলি দেওয়া করায়। আর এই সমস্ত প্ল্যান আমারই ছিল, আর এই সব কিছু আমিই করেছিলাম। আর অনেক দিন ধরে আমার মনের ভেতরে ইচ্ছা ছিল যে আমি এই কথা কাউকে জানাই, আর আজকে তোমাকে পেয়েছি। তোমাকে বললাম আমি খুব শান্ত, নিজেকে খুব গর্বিত অনুভব করছি, কিন্তু তুমি এসব জেনে কী বা করবে, কারণ এবার তোমাকেও মরতে হবে, তোমারও বলি দেওয়া হবে। তখনই মল্লিকা পেছন থেকে দিলীপের মাথাতে এক বাড়ি মারে। দিলীপের ওখানেই দা এন্ড হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে অর্ক আসে এবং মল্লিকাকে অপর্ণার ব্যাপারে জিজ্ঞাসা করে। মল্লিকা জানায় সে অপর্ণাকে ছেড়ে দিয়েছে, আর এই কথাটা অর্ক বাইরে এসে তার মা বাবাকে জানায়, যারা বাড়িতে অঘরী বাবার সঙ্গে অপর্ণার বলি দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। অন্যদিকে আমরা অপর্ণাকে দেখি সেখান থেকে পালিয়ে গিয়ে থানার দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে একটা অঘটন হয়ে যায়। একটা গাড়ি স্পিডে এসে অপর্ণাকে ধাক্কা মেরে দেয় এবং অপর্ণার মাথাতে জোরে ধাক্কা পাওয়ার ফলে সে ওই রোডে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা সেখানে একটি ছেলে ও একটি মেয়েকে দেখি যারা অপর্ণাকে জাগানোর চেষ্টা করছিল। অপর্ণা তাদেরকে দেখে তো অবাক হয়ে যায়, কারণ এরা দুজনে অন্য কেউ না, এরা ছিল পুতুল ও চন্দন। তার মানে এরা এখনও বেঁচে ছিল। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের একটি সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই রহস্যময় রুমটাতে আমরা লাইট জ্বলতে দেখেছিলাম। আসলে সেখানে পুতুলই এসেছিল, সেই লাইট জ্বালিয়েছিল। অন্যদিকে আমরা দেখি চন্দন বিয়ের দিন থেকেই অপর্ণাকে ফলো করছিল। অপর্ণা মনে মনে ভাবতে থাকে এরা কিভাবে বেঁচে আছে এখনও। আর অন্যদিকে আমরা দেখি দিলীপের এখনও দ্য এন্ড হয়নি, সে বেঁচে আছে। আর তখনই একটা লেখা আমাদের সামনে আসে, দ্য এন্ড গেম বিগ্যান্স নাও। আর এর সঙ্গেই সুন্দর সিরিজটা শেষ হয়ে যায়।